আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু ডেইলি 1 আওয়ার ইংলিশ। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বেসিক টু অ্যাডভান্স পার্টস অফ স্পিচ। আজকে পার্টস অফ স্পিচ থেকে লেকচার 1 নাউন্স। আমি তোমাদের সঙ্গে আছি রাইটার এমডি আলমগীর কবির। পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা রেগুলার ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো দেখতে চাও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ডেইলি 1H ইংলিশ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকে আমরা আজকে আলোচনা করব নাউন। আমরা জানি পার্টস অফ স্পিচের প্রথম অংশই হচ্ছে নাউন। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে, এটা আমরা সবাই জানি। অবশ্যই বাক্যে ব্যবহৃত হতে হবে, কারণ বাক্যের উপর নির্ভর করে কোনো ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ হবে সেটা আইডেন্টিফাই করা যায়। পার্টস অফ স্পিচ সাধারণত এই 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে এই যে নাউন। আমি একটা সেন্টেন্স দেবো, এই একটা সেন্টেন্স থেকে তোমরা একটু চেষ্টা করো যে এই 8টা পার্টস অফ স্পিচ আছে এটা নির্ণয়ের। দ্য ক্যাট lazily jumped onto the warm cushion and it unexpectedly mewed loudly. এইখানে এই সেন্টেন্সে 8টা পার্টস অফ স্পিচ আছে। এরকম অসংখ্য সেন্টেন্স আমি তোমাদের প্র্যাকটিস হিসেবে দেব, যদি তোমরা পার্টস অফ স্পিচের ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শেষ করতে পারো। দ্য ক্যাট, এখানে খেয়াল করো, দ্য ক্যাট, এই দ্য ক্যাট শব্দটা হচ্ছে এখানে নাউন হিসেবে বসেছে। লেজিলি এই শব্দটা কিন্তু এখানে বসেছে, লেজিলি এই শব্দটা এখানে বসেছে অ্যাডভার্ব হিসেবে। জাম্পড, এই জাম্প শব্দটা এখানে বসেছে ভার্ব হিসেবে। জাম্প শব্দটা কি হিসেবে বসেছে এখানে? জাম্প শব্দটা এখানে বসেছে ভার্ব হিসেবে। অন টু, আমরা জানি অন এবং টু দুইটা প্রেপোজিশন মিলে একটা প্রেপোজিশন হয়েছে, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। দা, এটা সাধারণত ডিটারমিনার, আর ওয়ার্ম এই শব্দটা আমরা জানি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো কিউশন, এই শব্দটা হচ্ছে কনজাংশন, সরি এখানে কিউশন হচ্ছে নাউন এবং অ্যান্ড এই শব্দটা হচ্ছে কনজাংশন। ইট এই শব্দটা হচ্ছে প্রোনাউন এবং খেয়াল করো আনএক্সপেক্টেডলি এই শব্দটা এখানে বসেছে অ্যাডভার্ব হিসেবে। আর মিউট শব্দটা হচ্ছে ভার্ব এবং পরবর্তীতে বসেছে লাউডলি, এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। আমি আশা করছি তোমরাও এইভাবে একটা সেন্টেন্স থেকে সবগুলো পার্টস অফ স্পিচ নির্ণয় করতে সক্ষম হবে, যদি তোমরা আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে থাকো। আমাদের ইউটিউবে প্লে লিস্টে সবগুলো ক্লাস আপলোড করা থাকবে, তোমরা যখন তখন ক্লাসগুলো দেখে নিতে পারবে। আমি আবারও বলছি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডেইলি 1 আওয়ার ইংলিশ। এই আওয়ারের জায়গায় 1 লিখে এইচ লিখবেন, তাহলেই পাওয়া যাবে। ওকে, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের নাউন। প্রথমে একটা কথা লেখা আছে এখানে: তোমাদের স্বপ্নপূরণের যাত্রা সহায়ক হতে চাই ফ্রি ক্লাসের মাধ্যমে। আমি আশা করছি তোমরা আমার এই আশাটা পূরণ করবে ক্লাসগুলো ভালোভাবে দেখার মাধ্যমে। প্রথমে আমি এখানে দিয়েছি পজিশন অফ নাউন, নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজ। আর একটা কথা বলি, আমার এই ক্লাসগুলো রেকর্ডেড হচ্ছে আমার লেখা বই পার্টস অফ ফিজিক্যাল গ্রামার থেকে, আমার আপকামিং বুক পার্টস অফ ফিজিক্যাল গ্রামার খুব দ্রুতই আসবে ইনশাল্লাহ। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। কিছু কিছু নাম আছে যেগুলো দেখা যায়, কিছু কিছু নাম আছে যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পারি না, কিন্তু এগুলোর নাম আমরা অনুভব করতে পারি। তো আজকে আমরা দেখব নাউন। নাউন থেকে আগে পজিশন দেখব, ঠিক যে জায়গায় নাউন বসবে সেই জায়গায় নাউন ফ্রেজ বসবে এবং একই জায়গায় বসবে নাউন ক্লোজ। নাউন কোথায় বসে? পজিশন প্রথমে বসে সাবজেক্ট হিসেবে বসতে পারে। দ্বিতীয়ত এখানে খেয়াল করো যে দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলফ, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল পরীক্ষার প্রশ্নটা। এখানে খেয়াল করো এই যে জুরি এই শব্দটা এখানে হচ্ছে নাউন, এই যে আর্গুইং ভার্বের সাবজেক্ট। অবজেক্ট হিসেবে বসতে পারে, তাহলে নাউন কি হিসেবে বসতে পারে? অবজেক্ট হিসেবে বসতে পারে। এখানে দেখো এই যে অবজেক্ট হিসেবে বসতে পারে, খেয়াল করে এখানে দ্য অডিয়েন্স রিমাইন্স সিলেক্টেড ডিউরিং দ্য ইন্টারমিশন, এই যে এখানে ইন্টারমিশন, দ্য ইন্টারমিশন, এটা হচ্ছে নাউন। কি হিসেবে বসেছে? এই যে সিলেক্টেড, রিমাইন্স সিলেক্টেড, এই যে রিমাইন্স ভার্বের কি হয়েছে? অবজেক্ট হয়েছে। এরপরে ডিটারমিনারের পরে বসে, কোথায় বসতে পারে ভাইয়া? ডিটারমিনারের পরে। খেয়াল করে একটু,
দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে এই যে দা হচ্ছে ডিটারমিনার এবং গো হচ্ছে নাউন। কেন? এর পূর্বে একটা ডিটারমিনার রয়েছে। প্রিপজিশনের পরে বসতে পারে। কোথায় বসতে পারে নাউন? প্রিপজিশনের পরে। সেন্টেন্স দেখি আমরা। দ্য রিং, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এখানে এই যে অফ প্রিপজিশন, এখানে গোল্ড নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসতে পারে। কে বসতে পারে? নাউন বসতে পারে। খেয়াল করো এখানে, all his money is kept in the bank। কার? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে। এখানে এই যে হিজ শব্দটা হচ্ছে পসেসিভ এবং মানি শব্দটা হচ্ছে নাউন। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসতে পারে? নাউন বসতে পারে। লাস্ট ইনফিনিটিভ হিসেবে সাবজেক্টে বসতে পারে। ইনফিনিটিভ হিসেবে কে বসতে পারে? সাবজেক্টে বসতে পারে নাউন। যেমন টু ডান্স ইজ মাই প্যাশন। এখানে টু ডান্স এই যে ইজ ভার্বের সাবজেক্ট। আমি আশা করছি নাউনের পজিশনগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর যারা ক্লাসগুলো তোমরা দেখছো, অবশ্যই তোমরা কি করবা? খাতা নিয়ে দেখবা। এই ক্লাসগুলো অনেক গোছালো। তোমরা যদি ক্লাসগুলো খাতায় লিখতে পারো, আমার মনে হয় এই ক্লাসগুলো তোমাদের জন্য হবে অত্যন্ত ইফেক্টিভ। নোট, নাউন অ্যান্ড প্রোনাউন যেহেতু সাবজেক্ট হতে পারে, তাই আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে। তার মানে আমরা যখনই রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা দেখতে যাব, তখনই আগে আমাদের সাবজেক্ট নির্ণয় করতে পারতে হবে। এখন আমরা দেখব নাউন কত প্রকার ও কি কি। আমরা জানি নাউন প্রধানত দুই প্রকার। এক, কনক্রিট নাউন। দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনকে আবার ভাগ করা হয়েছে চার ভাগে। কি? কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই যে কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে কয় ভাগে? চার ভাগে। এবং কনক্রিট নাউন শব্দটার মানে কনক্রিট নাউনের মাঝে যে নাউনগুলো থাকে সেগুলো সবগুলো এগুলো হচ্ছে বস্তুবাচক। এগুলো কি বাচক? বস্তুবাচক। ওকে। অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ বা অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যা বোঝায় গুণবাচক বা ভাববাচক কোনো গুণ বা ভাবের নাম বোঝাবে। সুতরাং এক কথায় বলা যায় নাউন সর্বমোট 5 প্রকার। কিভাবে? কনক্রিটের 4টা, অ্যাবস্ট্রাক্ট একটা, এই 5 প্রকার। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই অংশটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আমরা দেখব প্রপার নাউন অর্থ কি? সংজ্ঞাবাচক নাম বা নির্দিষ্ট নাম, নির্দিষ্ট করে একটা ব্যক্তি বস্তু স্থানকে বললে আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি বলি যে আমি ঢাকায় আছি, আমি আমার ফ্রেন্ডকে বললাম, আমার ফ্রেন্ড কোথায় যাবে? সরাসরি কিন্তু ঢাকাতেই চলে আসবে, অন্য কোথাও যাবে না। বাট আমি যদি বলি আমি একটি শহরে আছি, তাহলে কি বন্ধু আমার কি বুঝতে পারবে যে আমি কোন শহরে আছি? তখন আবারও প্রশ্ন করতে হবে। মাথায় রাখবে এখানে প্রপার নাউন একবার বললেই স্পেসিফিকলি চিনতে পারা যায়, কিন্তু কমন নাউন যদি হয় সেটা দুইবার প্রশ্ন করতে হয়। প্রথমে আগে আমরা উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টি বুঝতে সবচেয়ে বেশি ইজি হবে। শহীদুল ইজ অ্যান অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে শুধু পদ্মা এই শব্দটা হচ্ছে প্রপার নাউন এবং শহীদুল হচ্ছে কমন নাউন। এখানে একটা প্রশ্ন আছে যে আসলে কখন, মেন কথা প্রপার নাউন কি? আসলে যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু ও স্থানের নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দা বসে না, কিন্তু নদী, সাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, বিখ্যাত অট্টালিকা, ধর্মগ্রন্থ, মরুভূমি, দিক, পর্বতমালা, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে কি বসে? আর্টিকেল দা বসতে পারে। আমি আশা করছি প্রপার নাউন এইটুকুতেই তোমাদের ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রপার নাউনটা। তাহলে আরো নিচে কিছু উদাহরণ দেখো। শহীদুল, অশ্রু, নিহা, ইসলামপুর, পদ্মা, যমুনা, এগুলো কিন্তু সবগুলোই কি? প্রপার নাউন। এখন আমরা দেখব কমন নাউন শব্দের অর্থ কি? জাতিবাচক নাম। কি বাচক? জাতিবাচক। মানে আমরা একটা যদি বলি ওই শ্রেণীর পৃথিবীতে যা আছে সবগুলোকে বোঝাবে। একটু খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে, যে এখন আমি যদি বলি যে আমি মেয়েকে চিনি অথবা আমি একটা মেয়েকে চিনি, তাহলে কি বোঝাবে? এই যে মেয়ে শব্দটা আমরা ব্যবহার করেছি, পৃথিবীতে যত মেয়ে আছে সবগুলো মেয়েকেই বোঝাচ্ছে। এখানে আমাদের দেখতে হবে যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের এক জাতীয় নাম বোঝায় তাকে কমন নাউন বলে। কমন নাউন সংখ্যায় অধিক হয় এবং গণনা করা যায় না। এখানে এই বিষয়টা হচ্ছে আমাদের একটু মানে কারেকশন করে নিতে হবে। কমন নাউনও গণনা করা যায়। ওকে। এক জাতীয় সকলকে বোঝায়, যেমন ঢাকা ইজ এ
বিগ সিটি, এখানে এই যে সিটি শব্দটা হচ্ছে নাউন, কারণ পৃথিবীতে যত শহর আছে সবগুলো শহরের সাধারণ নাম হচ্ছে সিটি। এরপরে কোনো পদার্থ থেকে উৎপন্ন বস্তু কমন নাউন হয়, যেমন বুক গিভস আস নলেজ। বুক কি থেকে তৈরি হয়? আমরা জানি বই তৈরি হয় পেপার থেকে, সুতরাং পেপার থেকে যেটা উৎপন্ন হয় সেই উৎপাদিত বস্তুই হচ্ছে আমাদের কি নাউন? কমন নাউন। সাধারণত এস অথবা ইএস যুক্ত হয়ে কমন নাউন তৈরি হয়, যেমন প্লেয়ার্স ওয়ার ওয়েটিং ফর মি, এখানে এই যে প্লেয়ার্স এই শব্দটা এখানে কমন নাউন হয়েছে। দা প্লাস অ্যাডজেক্টিভ কমন নাউন হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা আর্টিকেল দা দেখি আমরা সেটাও কি বলবো? কমন নাউন। এখানে খেয়াল করো, দা রিচ আর অলওয়েজ হ্যাপি, এখানে হ্যাপি শব্দটা তোমরা একটু কাইন্ডলি জেনে নিও। তাহলে এখানে দা রিচ, এখানে কিন্তু দা রিচ, এই যে রিচ শব্দটা হচ্ছে এখানে কি নাউন? কমন নাউন। আর একটা কথা মাথায় রাখবে, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে বা আর্টিকেল বসে যদি কমন নাউন হয়, সাধারণত দা, তাহলে পরের এই যে ভার্বটা সর্বদা প্লুরাল হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব আমাদের জন্য ইজি হবে। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে কি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে কি গঠন করে? কমন নাউন গঠন করে। এখানে কমনটা মিস্টেক হয়েছে, কাইন্ডলি তোমরা দিয়ে দিবে। হ্যাঁ, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে কি গঠন করে? কমন নাউন গঠন করে। খেয়াল করো, হি ইজ এ নজরুল ইন আওয়ার সিটি, বলছে সে আমাদের শহরের একজন নজরুল, মানে নজরুলের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং এই যে নজরুল, আমরা জানি কাজী নজরুল ইসলাম এটা একটা প্রপার নাউন বা নজরুল প্রপার নাউন, কিন্তু তার পূর্বে আর্টিকেল বসে এটা এক শ্রেণীর করা হয়েছে, যার ফলে এটা এখানে কি হয়েছে? কমন নাউন হয়েছে। আমি আবারও সামারি হিসেবে তোমাদের বলছি, এই বিষয়গুলো, এই ব্যাখ্যাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা আরো কিছু কমন নাউন দেখি, যেমন চেয়ার। চেয়ার কোথা থেকে তৈরি হয়? কাঠ থেকে তৈরি হয়, ফলে এটা হচ্ছে কমন নাউন। ডক্টর, পৃথিবীতে যত ডক্টর আছে সবগুলোকে বোঝায়, একটা নাম বললে সবগুলোকে। পেন্সিল, পেন্সিলও কাঠ থেকে তৈরি হয়। কাউ, এটা কি? যতগুলো পৃথিবীতে গরু আছে সবগুলোকে বোঝায়। শিপ, ভেড়া, ফিশ, ফ্লাওয়ার, বি, রবার, কিং, সিরি, রিভার, ট্রি, রিং, পেপার, বুক। আবার পেপার কিন্তু আমরা যদি বলি আপাত দৃষ্টিতে, পেপার কিন্তু আবার হচ্ছে কমন নাউন হয়। কেন? পেপার কাঠ থেকে তৈরি হয় আমরা জানি, আবার বুক তৈরি হয় পেপার থেকে। এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ, আমাদের যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে, তাহলে আমরা এখন দেখে নিই যে প্রপার নাউন এবং কমন নাউনের মাঝে যে একটা পার্থক্য আছে। খেয়াল করো, এখানে বুক এটা হচ্ছে কমন নাউন, কিন্তু ইংলিশ বুক এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে একটা বইয়ের নামকে, যার ফলে এটা প্রপার নাউন। ম্যান এটা হচ্ছে কমন নাউন, কিন্তু জোবায়ের, রাতুল, কবির এগুলো কিন্তু প্রপার নাউন। আর রিভার শব্দটা হচ্ছে কমন নাউন, কিন্তু পদ্মা শব্দটা হচ্ছে নাউন। বয় শব্দটা হচ্ছে কমন নাউন, কিন্তু রিহাব শব্দটা কিন্তু প্রপার নাউন। ওম্যান এখানে শব্দটা হচ্ছে কমন নাউন, কিন্তু রুহি, ইভা, ইরা এই শব্দগুলো কিন্তু মেয়েদের নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে, যার ফলে এগুলো কমন নাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি কমন নাউন সম্পর্কে তোমাদের যতগুলো কোশ্চেন ছিল সবগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো। ম্যাটারিয়াল নাউন পদার্থবাচক নাম, খুব গুরুত্বপূর্ণ একটা নাম। খেয়াল করো, যে সকল দ্রব্য গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে। যে সকল দ্রব্য গণনা করা যায় না, কি করা যায় না? গণনা করা যায় না, শুধু ওজন করা যায়। কি করা যায়? শুধুমাত্র ওজন করা যায়, সে সকল দ্রব্যকে ম্যাটেরিয়াল নাউন বলে। এই সংজ্ঞাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দগুলো দ্বারা কোনো পদার্থের নাম বোঝানো হয়, একক দ্বারা পরিমাপ করা যায়। এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এই যে স্বর্ণ, এখানে আমরা কি স্বর্ণ কখনো গুনতে পারি না, এটা আমরা পরিমাপ করি। যদি পরিমাপ করা যায় সেটা অবশ্যই কোন নাউন হবে? সেটা হবে ম্যাটেরিয়াল নাউন। এবং স্বর্ণ থেকেই কিন্তু রিং তৈরি হয়, কিন্তু এই রিংটা কিন্তু এখানে কি নাউন? কমন নাউন। ওকে, হি লাইকস অনলি মাটন, এখানে খেয়াল করো সে একমাত্র মাটন পছন্দ করে, তাহলে এখানে কিন্তু মাটন দ্বারা মাংসকে বোঝাচ্ছে, তাই না? এই মাংস থেকে কিন্তু আমরা অনেক ধরনের খাবার তৈরি করতে পারি, যার ফলে এটা কিন্তু মাংস বলতে, এখানে খেয়াল করো একটা পদার্থ যা ওজন করে বিক্রি করা হয়। এই সংজ্ঞার সঙ্গে মিল রাখতে হবে, এই ব্যাখ্যাগুলোর সঙ্গেও মিল রাখতে হবে। ওকে, পেপার ইজ এ সাবস্টেন্সেস,
যদি কি পেপারকে একটা সাবস্টেন্সেস ধরা হয় তাহলে পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পেপার যদি বই তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এখানে একটু ক্রিটিক্যাল আছে, আমাদের এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা আমাদের ওভারকাম করতে হবে উদাহরণের মধ্যে দিয়ে। খেয়াল করো, ওয়াটার হ্যাজ নো কালার। ওয়াটার শব্দটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। প্রিয় শিক্ষার্থীর আরেকটি বিষয়, ম্যাটেরিয়াল নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্বটা সর্বদা সিঙ্গুলার হয়। খেয়াল করো এখানে ভার্ব সিঙ্গুলার। আই গ্যাভ হার এ ডায়মন্ড রিং। এখানে ডায়মন্ড, এই খেয়াল করো এখানে ডায়মন্ড রিং। খেয়াল করো ভাই, এখানে এই যে রিং এর পূর্বে কি বসেছে, এখানে এ বসেছে। যদি কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে কিন্তু সেটা কি হয়, সেটা হয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার যদি এরকম হতো যে আই গ্যাভ হিম ডায়মন্ড, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ডায়মন্ড শব্দটা হয়তো কি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখন এই জায়গায় এই ডায়মন্ডটা অ্যাডজেক্টিভ। কেন? পাশাপাশি দুইটা নাউন যদি বসে তাহলে প্রথম নাউনটা হয় অ্যাডজেক্টিভ, পরের নাউনটা হয় নাউন। ওকে, আমরা আরো কিছু উদাহরণ দেখি যেন আমরা ভুলে না যাই। যেমন ওয়াটার, মিল্ক, ওয়েল, গোল্ড, আয়রন, কটন, পেপার, মাটন, সিলভার, ডায়মন্ড অ্যান্ড প্লাস্টিক। এই শব্দগুলো সাধারণত কি, এই শব্দগুলো হয় সাধারণত নাউন। আমাদের শব্দের ইউজ বুঝতে হবে, শব্দের অর্থ বুঝতে হবে সেন্টেন্সের মাঝে, তাহলেই এগুলো আমাদের কাছে ইজি মনে হবে, তাছাড়া কিন্তু কঠিন মনে হবে। কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে একটু পার্থক্য দেখে নেওয়া যাক। বুক কমন নাউন, পেপার থেকে তৈরি হয়, পেপার থেকে বুক উৎপন্ন হয়, ফলে এই বুক হচ্ছে কি নাউন, কমন নাউন, আর পেপার ম্যাটেরিয়াল নাউন। শিপ মানে হচ্ছে কি, শিপ মানে হচ্ছে ভেড়া। এই শিপ থেকে তুই মানে সরি, এখানে খেয়াল করো, শিপ, মাটন কিন্তু হচ্ছে উপাদান। মাটন কি বোঝাচ্ছে? উপাদান। কিসের? গরুর মাংসকে বোঝাচ্ছে, বা শিপের, সরি শিপের মাংসকে বোঝাচ্ছে। রিভার হচ্ছে নদী। এখানে খেয়াল করো সবাই, এই যে রিভার ম্যাটেরিয়াল, ওয়াটার, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ একক দ্বারা পরিমাপ করা যায়। আর রিভার বলতে পৃথিবীতে যত নদী আছে সবগুলোকে বোঝায়। নেকলেস হচ্ছে গহনা, গহনাগুলোর হচ্ছে একক নাম, কিন্তু গোল্ড, ডায়মন্ড এগুলো থেকেই কিন্তু গহনা তৈরি হয়, যার ফলে এখানে নেকলেস হচ্ছে কমন নাউন। শিক্ষার্থীরা, আমি আশা করছি এই অংশটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাউন। যে সকল নাউন পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, শুধু অন্তর, এখানে খেয়াল করো, শুধু অন্তর বা মন দিয়ে অনুভব করা যায়, সে সকল নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আই হোপ দিস definition is clear for you to identify noun. Okay, শুধু অন্তর বা মন দিয়ে অনুভব করা যায় তাহলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন উদাহরণগুলো আমরা খেয়াল করি। সাম পিপল আর obsessive about cleanness। এখানে এই যে ক্লিননেস শব্দটা হচ্ছে কি, নাউন। এরপরে খেয়াল করো, honesty is the great, honesty is the best policy। এখানে এই যে honesty, এটা honesty কে আমরা দেখতে পারি, কিন্তু এই যে ভার্বের সাবজেক্ট, আমরা কি জানি সাবজেক্ট হিসেবে বুঝতে পারি কি, নাউন, ফলে এটা হচ্ছে নাউন। দ্য বেস্ট পলিসি, পলিসিটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন? পলিসি আমরা দেখতে পারি না, এটা আমরা জাস্ট মুখে মুখে বলি, সেটাই আমরা করি। দিস ক্লাস হ্যাজ ইম্পর্টেন্স। এখানে এই যে ইম্পর্টেন্স মানে গুরুত্ব, যে এই ক্লাসে কিছু গুরুত্ব আছে, আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি। খেয়াল করে, ইম্পর্টেন্স কিন্তু আমরা দেখতে পারি না। মিম অলওয়েজ স্পিক ট্রুথ, মিম সর্বদা সত্য কথা বলে, এখানে সত্য কিন্তু আমরা দেখতে পারি না, এটা মন দিয়ে অনুভব করতে হয়। দে হ্যাভ অ্যান, they have an agreement with each other। এখানে এগ্রিমেন্ট হচ্ছে নাউন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা বিষয় তোমরা খেয়াল রাখবা, নাউন এবং সরি ডিটারমিনার এবং প্রেপজিশনের মাঝে যদি একটা শব্দ থাকে সেটা সাধারণত নাউন হয়, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, ক্লিননেস শব্দের শেষে ইএস আছে, অনেস্টির শেষে ওয়াই আছে, পলিসির শেষে ওয়াই আছে, এখানে ইম্পর্টেন্স, এখানে এএনসি আছে, ট্রু টিএইচ আছে, এগ্রিমেন্ট এমইএনটি আছে। অর্থাৎ কোন ওয়ার্ডের শেষে যদি নেস, টিওয়াই, সিওয়াই, এএনসি, টিএইচ, মেন্ট এই শব্দগুলো থাকে তাহলে সেটা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আরো কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লাভ, গোল্ডনেস, গুডনেস, চাইল্ডহুড, বিউটি, কাইন্ডনেস, চাইল্ডহুড, এই সব শব্দগুলোই কি হবে ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা আবার কিছু দেখি যে এই সাফিক্স গুলো, যেমন নেস, শিপ, শন, আইএসএম, এএনসি বা সিওআই, এএনসি, ইএনসি, মেন্ট, টিএইচ, তারপরে কি এজ, হুড, ডম,
এইগুলো সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে, এইভাবে নেচ, তারপরে খেয়াল করো শিফ, এরকম কিছু শব্দের শেষে থাকে, সিওয়াই, আইএসএম, টিআইওএন, হ্যাঁ এসআইওএন, এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দগুলো হবে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে এস যুক্ত হয়, বাট এইখানে যদি এরকম যুক্ত হতো যে ট্রুথস এস, তখন কিন্তু এটা কমন নাউন হয়ে যেত। কারণ ওই যে আমরা কমন নাউনে দেখেছিলাম কোনো নাউনের সাথে এইচ বা ইএস যুক্ত করলে সেটা কি হয় ভাইয়া, সেটা হয় কমন নাউন। প্রিয় শিক্ষার্থীরা, এই উদাহরণটা একটু আমরা দেখি। এখন আমরা পড়বো কালেকটিভ নাউন। এ ড্যাশ অফ ক্যাডল ইজ পাসিং। যে সকল বিশেষ্য পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থানের সমষ্টি বা দলকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। এখানে খেয়াল করো যেগুলো কিভাবে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের গঠন আছে দুইটা, কোনো কিছু সমষ্টিকে বোঝায় এবং এই যে প্রথমে থাকবে সিঙ্গুলার ডিটারমিনার, সরি এখানে খেয়াল করে একটু সবাই, কি থাকবে সিঙ্গুলার ডিটারমিনার, এই যে এখানে আছে সিঙ্গুলার ডিটারমিনার, এরপরে সিঙ্গুলার কালেকটিভ নাউন, মানে মাঝখানে যেটা থাকবে সেটা কালেকটিভ নাউন হবে। অফ হচ্ছে প্রেপজিশন এবং এই যে প্লুরাল, এরপরে কি হবে প্লুরাল নাউন। তার এখানে খেয়াল করো এ ড্যাশ অফ, এখানে এই যে ডিটারমিনার, মানে এই যে ডিটারমিনার, তারপরে এই যে প্রেপজিশন, এই যে প্রেপজিশন, মাঝখানে ফাঁকা আছে, মানে মাঝখানে ফাঁকার জায়গায় হবে কালেকটিভ নাউন। তাহলে এখানে খেয়াল করো এ হার্ড, ট্রু, হার্টস না চয়ার, এখানে হবে এ হার্ড অফ ক্যাডল। এখানে এই হার্টস আছে, কেন হার্টস হবে না, কারণ এই যে ডিটারমিনার এ এখানে সিঙ্গুলার, যার ফলে এখানে হার্টস হবে না। আর ক্যারলের সঙ্গে ট্রুপও হয় না, চয়েরও হয় না। এটা অনেকটা আমাদের মুখস্থর মতো পড়তে হবে। এর অর্থ হচ্ছে এ হার্ড অফ ক্যারল বলছে গবাদি পশুর দল যাচ্ছে, পার হচ্ছে। এটা বিসিএস পরীক্ষায় এসেছিল। যেমন আই স এ ট্রুপ অফ মানকিস, এখানে খেয়াল করো একইভাবে গঠন হয়েছে, এই যে এই পাশে ডিটারমিনার আছে এবং পরে আছে অফ, এই পরের নাউনটা কিন্তু সর্বদা প্লুরাল। খেয়াল করো পরের নাউনটা কি হবে, সর্বদাই প্লুরাল হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আবার দেখো টু ট্রুপস অফ ডান্সার্স, এই যে এই শব্দটা কিন্তু সর্বদাই কি হবে, প্লুরাল। আবার খেয়াল করো টু ট্রুপস, এখানে এই যে টু শব্দটা হচ্ছে প্লুরাল ডিটারমিনার, ফলে এরপরে কি হয়েছে প্লুরাল নাউন। আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখানে খেয়াল করো দুইটা উদাহরণ দেওয়া আছে, এইটা একটা টিম বুঝাচ্ছে না, অনেকগুলো মিলে, অনেকগুলো মানুষ মিলিয়ে একটা টিম, আর এখানে অনেকগুলো মানুষ মিলিয়ে আর একটা টিম বা গ্রুপ। ওকে, খেয়াল করো আওয়ার টিম ইজ গোয়িং টু উইন, এখানে দুইটা টিমের মধ্যে খেলা হচ্ছে, যে কোনো একটা টিম, এখানে এই যে টিম দ্বারা কি বোঝাচ্ছে, দুইটা টিমের একটাকে বোঝাচ্ছে, ফলে এখানে ভার্ব হয়েছে সিঙ্গুলার। এই যে কালেকটিভ নাউন থেকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু কোশ্চেন এসে থাকে। এখানে খেয়াল করো আরো কিছু উদাহরণ, ক্লাস, কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ফ্লোক, হার্ড, ফ্লিট, মেজরিটি, নেশন, মব, নেভি, মাইনরিটি, জুরি, পার্লামেন্ট, পাবলিক, ক্রাউড, এই সবগুলো শব্দই হচ্ছে কি ভাই, সবগুলো শব্দই হচ্ছে কালেকটিভ নাউন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এই যে এখানে খেয়াল করো যে কালেকটিভ নাউনস, এই শব্দগুলো দেখো কালেকটিভ নাউন কিভাবে গঠন হয়, যেমন এ বোর্ড অফ ডিরেক্টরস, এ ক্লাস অফ স্টুডেন্টস, এই শব্দগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এখানে দেখো এ চয়ের অফ সিঙ্গার্স আছে, এখানে কিন্তু এ প্যানেল অফ সিঙ্গার্স হবে না বা এ ক্লাস অফ সিঙ্গার্স হবে না, এই সিঙ্গারের সঙ্গে সর্বদাই চয়েরই হবে। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণগুলো তোমরা খাতায় লিখে পড়ে নেবা, ইনশাআল্লাহ এই জায়গাগুলো থেকেই ভার্সিটিতে কোশ্চেন হয়। সাম কালেকটিভ নাউন্স ক্যান টেক এ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব, এটা আমাদের দেখা উচিত। খেয়াল করো দ্য অডিয়েন্স ওয়াজ লার্জ দ্যান অ্যাভারেজ অ্যান্ড দ্য কনসার্ট ওয়াজ এ সাকসেস। খেয়াল করো এই যে এখানে দ্য অডিয়েন্স বলতে বোঝাচ্ছে অনেকগুলো অডিয়েন্স একটা অনুষ্ঠানে আছে, সেটা বোঝাচ্ছে, মানে অডিয়েন্স দ্বারা একক একটা বিষয়কে বোঝাচ্ছে। কিন্তু যদি এরকম বোঝায় দ্য অডিয়েন্স ওয়ার ওয়াল চিয়ারিং ওয়েডলি, খেয়াল করো এখানে এই যে দ্য অডিয়েন্স, এখানে ওয়াল শব্দটা আছে, মাথায় রাখবে যখন এখানে ভার্ব প্লুরাল হবে তখন এই পুরো সেন্টেন্সের দ্বারা কি বুঝাবে, এই অডিয়েন্সের মাঝে আলাদা আলাদা যে মানুষগুলো আছে সেগুলোকে বুঝাবে, বা অডিয়েন্সরা আলাদা আলাদা ভাবে গ্রুপ গ্রুপ ভাবে তারা চিল্লায় উঠতেছে সেটাকে বোঝাচ্ছে। এবং এই যে এখানে ওয়াল একটা প্লুরাল বাচক শব্দ আছে, ফলে এখানে ভার্বটা হয়েছে আর ওয়ার। দেখো দ্য গভর্নমেন্ট ইজ হোপিং দ্যাট অনলাইন ভোটিং উইল অ্যাট্রাক্টেড মোর ইয়ং পিপল টু ভোট। এখানে খেয়াল করে এর মাঝে কিন্তু কোনো প্লুরাল বাচক শব্দ নেই, দেখো কিন্তু এখানে এর মাঝে প্লুরাল বাচক শব্দ আছে। দ্য গভর্নমেন্ট আর ওয়াল ভেরি নার্ভাস, এখানে এই যে ওয়াল বলছে,
মানে গভর্নমেন্টের মধ্যে যতগুলো সদস্য আসে এই সদস্যদের বোঝাচ্ছে এই গভর্নমেন্ট দ্বারা, ফলে এখানে ভার্ব হয়েছে প্লুরাল। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার মানে এখানে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস ফুটবল ক্লাব। এখানে দেখো ম্যানচেস্টার ইউনাইটেড এটা একটা দলের নাম, এটা আলাদা 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 কোনো কিছু কিন্তু বোঝাচ্ছে না। তার মানে এটা একটা ফুটবল দল, ঠিক আছে, গ্রুপ। ওকে, এখানে দেখো ম্যানচেস্টার ইউনাইটেড আর লুকিং ফর অথ টু মিটিং এখানে ভ্যালেন্সিয়া ইন দ্য ফাইনাল নেক্সট। এখানে কি বলছে, এখানে ম্যানচেস্টার ইউনাইটেড আর এখানে এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের যেই খেলোয়াড়রা আছে তাদেরকে বোঝানো হয়েছে। যখন এখানে খেয়াল করো, যখন কালেকটিভ নাউনের মাঝে থাকা সদস্যদের আলাদা কর্মকে বোঝাবে তখন সেই ভার্বটা হবে প্লুরাল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছো। কখন কোন নাউন থাকলে কোন নাউন হয়? কালেকটিভ নাউন যখন কমন নাউন হয়, যখন কালেকটিভ নাউনের পূর্বে ডিটারমিনার বসবে তখন সেটা হবে কমন নাউন। যেমন আওয়ার ক্লাস, আওয়ার ক্লাস, এখানে খেয়াল করো, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, 20 পাবলিক। কি বলছে এখানে, দেখো এই যে পাবলিকের পূর্বে ডিটারমিনার আছে, ফলে এটা হয়ে যাবে কি কমন নাউন। আবার খেয়াল করো, সিয়াম থ্যাঙ্কস হি ইজ এ নজরুল, থিংস হি ইজ এ নজরুল, এই যে নজরুলের সামনে এখানে কি আছে, এ আছে, ফলে এটাও কমন নাউন। তার মানে একই ধাঁচে সবগুলো হয়েছে, যে কালেকটিভ নাউন যে কোনো নাউনের পূর্বে যদি কি হয়, আর্টিকেল থাকে অথবা কি থাকে, ডিটারমিনার থাকে, অথবা যদি অন্য কোনো ওয়ার্ড থাকে বা পসেসিভ থাকে, সেগুলো হবে কি নাউন ভাইয়া, কমন নাউন হবে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এগুলো খাতায় লিখে খাতায় লিখে লিখে এগুলো পড়ে ফেলবা। ওকে ওকে, কম্পিটিটিভ এক্সামে যেভাবে প্রশ্ন হয় এটা আমাদের দেখা উচিত। খেয়াল করো, বলছে দ্য নাউন অফ দ্য 45 ইজ, এই 45 এর নাউন ওয়ার্ডটা কি হবে এখানে? তারপরে খেয়াল করো, বি কেয়ারফুল দেয়ার is a hive of trees on the trees, bees on the trees, which one of the following is collective noun? এরপরে খেয়াল করো, honesty এখানে কোন নাউন, তারপর হচ্ছে predict এখানে কোন নাউন, হ্যাঁ, predict এর নাউন ফর্ম কি হবে? এইভাবে কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে পরীক্ষায় এক্সামে কি আসে, প্রশ্নগুলো এসে থাকে। Thank you for watching this video. Inshallah, I will meet you in the next video, in the next session. আমি আশা করছি তোমরা এই ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।